কালু কাকের বাড়িতে ছিল একটা বড় পেয়ারা গাছ। সে পেয়ারা গাছের লাল পেয়ারা ও হলুদ পেয়ারা ধরতো। পেয়ারাগুলো অনেক মিষ্টি হওয়ায় বনের পাখিরা অনেক দামে সেই গাছের পেয়ারাগুলো কিনে নিত। কালু, দেখো, আগের বারে চেয়ে এবার গাছে অনেক পেয়ারা ধরেছে। বনের পাখিরা আমাদের গাছের পেয়ারা কিনে নেয়ার জন্য অপেক্ষা করছে। আর কয়েকদিন পরেই আমরা লাল পেয়ারা আর হলুদ পেয়ারা বিক্রি করতে পারবো। অনেক লাভ হবে এবার, তাই না বলো? হ্যাঁ কাকুলি, তুমি ঠিক বলেছো। আমি পরীর দেয়া পেয়ারা গাছটা লাগিয়ে ভালোই করেছি। বছরে একবার পেয়ারা বিক্রি করে সারা বছর আরামে কাটিয়ে দেয়া যায়। এই গাছের জন্য কোনোদিন অভাবের মুখ দেখতে হয়নি আমাদের। কালু, জানো, আমি এত বড় পেয়ারা গাছ কোনোদিনও দেখিনি। আর একটা গাছে যে দুই রঙের পেয়ারা ধরে, তাই এই পেয়ারা গাছ না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। যাই হোক, চলো এবার আমরা বাড়িতে যাই। আমার অনেক খিদে পেয়েছে। খিদের জ্বালায় যে পেটে ইঁদুর দৌড়াচ্ছে গো। হ্যাঁ কালু, চলো বাড়িতে গিয়ে আমি তোমাকে খাবার খেতে দেই। এরপর কালু কাক ও কাকুলি বাড়িতে চলে যায়। অন্যদিকে সুখী পায়রা তার মেয়ে পারুলকে নিয়ে অন্য বনে থেকে কাকুলিদের বনে আসে। মা, মা, আমার অনেক খিদে পেয়েছে। মা, আমাকে কিছু খেতে দাও না। মা পারুল, আমার কাছে যা খাবার ছিল তা তো শেষ হয়ে গেছে। এমনকি আমার কাছে একটু পানিও নেই। তোকে এখন আমি কি খেতে দেই? মারে, তুই আর একটু কষ্ট কর। আর একটু সামনে গেলেই তোর টুনি মাসির বাড়িতে আমরা পৌঁছে যাব। তখন তোর মাসির বাড়িতে যা মন চায় তুই তাই খাস। না মা, না, আমি কিচ্ছু নাকি আর এক পাও যেতে পারবো না। তুমি এক্ষুনি আমাকে কিছু খেতে দাও, নয়তো আমাকে কোলে নিয়ে টুনি মাসির বাড়িতে নিয়ে যাও। তা নাহলে আমি এখানেই বসে পড়লাম। এ কেমন কথা বলছিস রে মা পারুল? আমিও তো সমান রাস্তা হেঁটেছি। আমারও তো অনেক ক্ষুধা পেয়েছে। তোকে এখন আমি কি করে কোলে নেই বলতো? দাঁড়া, আমি দেখছি কোথাও কোনো খাবার পাই কিনা। মা, দেখো, আমাদের মাথার উপরে একটা বড় পেয়ারা গাছ। আর গাছটাতে দুই রঙের পেয়ারা হয়েছে। এখান থেকে দুটো পেয়ারা খেতে পারলেই আমাদের খিদে মিটে যাবে মা। আরে তাই তো, কিন্তু একা গাছে দু ধরনের পেয়ারা, এমনটা তো আমি কোনোদিনও দেখিনি। আর এটা কার না কার পেয়ারা গাছ? না বলে পেয়ারা খাওয়া আমাদের উচিত হবে না। মা, দুটো পেয়ারা খেলে কিছুই হবে না। গাছের তো অনেক পেয়ারা। গাছ থেকে দুটো পেয়ারা নিলে গাছের মালিক টেরও পাবে না। আর আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। কাকে বলতে যাবে তুমি বলো তো? এই গাছের পেয়ারা খাওয়া যাবে কি না? হ্যাঁ রে মা, তুই তো ঠিকই বলেছিস। এখান থেকে দুটো পেয়ারা খেলে কি আর এমন হবে? বল, তুই কোন পেয়ারাটা খাবি? মা, আমি ওই লাল রঙের পেয়ারাটাই খাবো। তুমি আমাকে ওই পেয়ারাটা পেরে দাও। আচ্ছা ঠিক আছে রে মা, আমি তোকে ওই লাল রঙের পেয়ারাটাই পেরে দিচ্ছি। এরপর সুখী পায়রা তার মেয়ের জন্য একটা লাল রঙের পেয়ারা পাড়ে আর পারুলকে খেতে দেয়। পারুল মজা করে পেয়ারাটা খেতে থাকে। ঠিক তখন সেখানে কাকুলি আসে আর চিৎকার করতে থাকে। চোর, চোর! কালু, দেখো, কে যেন আমাদের গাছের পেয়ারা চুরি করে খাচ্ছে। তাড়াতাড়ি লাঠি নিয়ে এসো। কালু! কি, আমাদের গাছের পেয়ারা চুরি হয়েছে? কার এত বড় সাহস? দেখি তো। কাকুলি, কোথায় চোর? ওই দেখো, দুটো চোর। এই চোর, তোদের তো সাহস কম নয়। তোরা আমাদের গাছের পেয়ারা চুরি করে খাচ্ছিস। এ বনে কোনো পাখির সাহস নেই আমাদের পেয়ারা গাছে হাত দেওয়ার। আর তোরা কি না পেয়ারা গাছে হাত দিয়েছিস? কালু, এদের এক্ষুনি এই পেয়ারা গাছের সঙ্গে বেঁধে ফেলো। না না, আমরা চোর নই। দয়া করে আমাদের শাস্তি দিও না। আমরা চুরি করিনি। আমার মেয়েটার খুব খিদে পেয়েছিল, তাই এখান থেকে একটা পেয়ারা নিয়েছি। আমি পেয়ারার দাম দিয়ে দিচ্ছি, তবুও তোমরা আমাদের ছেড়ে দাও। দয়া করে আমাদের শাস্তি দিও না। চুরি করে এখন আবার আমাদের টাকা দেখাচ্ছিস? চোর কোথাকার! তোদের ফোন দিয়ে আমি বুঝি না মনে করেছিস? দাঁড়া, তোদের এক্ষুনি গাছের সঙ্গে বেঁধে ফেলছি। এ কথা বলে কালু কাকু কাকুলি সুখী পায়রা আর পারুলকে গাছের সঙ্গে বেঁধে ফেলে। আর বনের সব পাখিরা সেখানে আসে।
এই যে বনের পাখিরা, তোমরা সবাই দেখো আমাদের গাছের পেয়ারা চুরি করে খাওয়ার শাস্তি। তোমরাও সাবধান হয়ে যাও। কখনো যদি কেউ আমাদের গাছের পেয়ারা চুরি করার কথা চিন্তা করো, তবে তোমাদেরও এমন অবস্থা হবে। আহারে, না জানি কোন বন থেকে মা মেয়ে দুটো এ বনে এসেছে। কেন যে এই কালু দাদার গাছের পেয়ারা চুরি করতে গেল, এখন তো কালু দাদার হাত থেকে এদেরকে কেউ বাঁচাতে পারবে না। কালু, তুমি এখন এদের শাস্তি দিচ্ছ না কেন? তুমি কিসের অপেক্ষা করছো? আমি কোনো কিছুর জন্য অপেক্ষা করছি না, আমি এক্ষুনি এদের শাস্তি দিব। এ কথা বলে কালু কাক সুখী পায়রা ও পারুলকে পেটাতে থাকে। আর এক পর্যায়ে ওরা অজ্ঞান হয়ে যায়। তাদের এমন অবস্থা সহ্য করতে না পেরে বনের পাখিরা সেখান থেকে চলে যায়। তোতা দাদা, তুমি কোথায় গিয়েছিলে আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? টুনি, তুই দেখছি কিছুই জানিস না। কেন তোতা দাদা, কি হয়েছে? আমি কি জানি না, আমাকে বলো। টুনি, আমাদের বনে দুটো নতুন পাখি এসেছে। সে পাখি দুটো ভুল করে কালু দাদার পেয়ারা গাছের পেয়ারা খেয়ে ফেলেছে বলে কালু দাদা ওদের গাছের সঙ্গে বেঁধে পেটাচ্ছে। পাখি দুটোকে দেখে আমার বড্ড মায়া হচ্ছিল, কিন্তু তুই তো জানিস কালু দাদা কেমন ভয়ঙ্কর পাখি। তাই ভয়ে কালু দাদাকে কেউ কিছুই বলতে পারেনি। কি বলছো এসব? কালু দাদাকে কেউ বাধা দিল না? সামান্য একটা পেয়ারা খেয়েছে বলে কালু দাদা ওদেরকে এত বড় শাস্তি দিচ্ছে? না, আমাকে এক্ষুনি কালু দাদার কাছে যেতে হবে। না টুনি, তুই ওখানে যাস না, কালু দাদা তোকে অনেক অপমান করবে। টুনি তোতার কথায় পাত্তা না দিয়ে কালু কাকের কাছে যায়। এ কি সুখী দিদি, তুমি? টুনি, তুই এসেছিস? দেখ, একটা পেয়ারা খেয়েছি বলে কালু কাকা আমাদের কিভাবে শাস্তি দিচ্ছে। সুখী দিদি, তুমি এ বনে কেন এসেছিলে? আর তুমি যে এ বনে আসবে আমাকে বলনি কেন? আসলে পারুল খুব জেদ করছিল তোর বাড়িতে যাওয়ার জন্য, তাই ওকে নিয়ে তোর বাড়িতে যাচ্ছিলাম, তখনই এসব কাণ্ড ঘটে গেল। কালু দাদা, তুমি এক্ষুনি সুখী দিদিকে ছেড়ে দাও বলছি। একটা পেয়ারা খেয়েছে বলে ওদের এভাবে শাস্তি দিচ্ছ? তোমার মতো ছোট মনের পাখি আর আমি কোথাও দেখিনি। শোন টুনি, এখানে বেশি কথা বলিস না। ওই সুখী ওর মেয়ে সহ আমার গাছের পেয়ারা চুরি করেছে, তাই আমি ওদের শাস্তি দিয়েছি। কালু দাদা, আমি এত কিছু শুনতে চাই না। তুমি ওদের এক্ষুনি ছেড়ে দাও, নয়তো ওদের কিছু হলে আমি তোমাদেরকে পুলিশে দিব। তুই আমাকে পুলিশ দেখাচ্ছিস? ঠিক আছে, আজকের মতো ওদের আমি ছেড়ে দিলাম। আর কখনো যেন ওদেরকে আমার গাছের কাছে ঘুরঘুর করতে না দেখি। এরপর টুনি সুখী পায়রা ও পারুলকে সেখান থেকে নিয়ে যায়। আর এসব কিছু দূর থেকে পরি দেখতে পায়। এই কালু কাক দেখছি পাখিদের উপর নির্মম ভাবে অত্যাচার করছে। কালু কাককে আমি এমনটা করতে বারণ করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শুনেনি। তাই এবার যা করার আমাকেই করতে হবে। এ কি, পেয়ারা গাছটা এভাবে শুকিয়ে গেল কি করে? কালকেও তো সব ঠিক ছিল। একদিনের মধ্যে এমনটা তো হওয়ার কথা নয়। হঠাৎ করে আমার এত বড় সর্বনাশ হলো। হায় হায় রে, এখন আমি কি করব? কিছুই যে বুঝতে পারছি না। না না, এক্ষুনি আমাকে পরীকে স্মরণ করতে হবে। পরী পারবে সব ঠিক করতে। পরী, পরী, তুমি কোথায়? তুমি দেখা দাও পরী, তোমার সাহায্যের যে খুব দরকার আমার। কি হয়েছে? তুই আমাকে এভাবে ডাকছিস কেন? পরী, দেখো না তোমার দেয়া পেয়ারা গাছটা কেমন শুকিয়ে গেছে। তুমি দয়া করে সব ঠিক করে দাও পরী, সব ঠিক করে দাও। তোকে আমি অনেক বিশ্বাস করে এই 2 রঙের পেয়ারা গাছটা দিয়েছিলাম আর বলেছিলাম গরিব ও অসহায়দের সাহায্য করতে, কিন্তু তুই তা না করে গরিব ও অসহায়দের প্রতি নির্মম অত্যাচার করেছিস। তাই আমি তোর কাছ থেকে এই পেয়ারা গাছটা কেড়ে নিয়েছি। এই পেয়ারা গাছ আর কখনোই সতেজ হবে না আর তোকে সাহায্য করবে না। এটা তোর কর্মের ফল, কারণ তুই একটা লোভী পাখি। এ কথা বলে পরে সেখান থেকে চলে যায়। আর কালু কাকও তার ভুল বুঝতে পেরে অনেক কাঁদতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তুই অনেক পচা টুনটুন, তুই আমার পুতুল ছিঁড়ে দিয়েছিস। এখন এই পুতুল দিয়ে আমি খেলবো কি করে?
তুই এখন আমাকে নতুন পুতুল এনে দে। মিথ্যে কথা, তুই এই পুতুল ছিঁড়েছিস আর দোষ দিচ্ছিস আমার উপর। খবরদার, আমাকে দোষ দিবি না, তোকে থাপ্পড় আমি মেরে দিব। কি? তুই আমাকে থাপ্পড় দিবি? আমি তোকে মারবো। এই কথা বলে ছোট্ট পারুল আর টুনটুনের মারামারি লেগে যায়। এদিকে দূরে গাছের ডাল থেকে টুনটুনের মা টুনি তাদের মারামারি দেখে আর সেখানে ছুটে আসে। এই থাম থাম, তোরা কি করছিস? মারামারি করছিস কেন? তোদের লেগে যাবে তো। হায় হায় রে, থাম থাম বলছি। তুমি এসেছো মা? দেখো না মা, ওই পারুল আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে। ওই পারুলি পুতুল ছিঁড়েছে, আমি পুতুল ছিঁড়িনি মা। এই টুনটুন, একদম মিথ্যে কথা বলবি না। তোর মা এসেছে বলে যা ইচ্ছা বানিয়ে বলবি। কি হয়েছে রে পারুল? কি হয়েছে? এখানে কি হয়েছে রে? চিৎকার চেঁচামেচি কেন করছিস? মা, তুমি এসেছো মা? দেখো, টুনটুন আমার খেলার পুতুলটা কেমন নষ্ট করে দিয়েছে। এখন ওর মা এসেছে বলে ওর মাকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। হ্যাঁ রে টুনি, তোর মেয়েকে কি কোনো শিক্ষা দীক্ষা দেসনি? খুব তো মিথ্যাবাদী বানিয়েছিস। বল, কেন বল? আমার মেয়ের পুতুল কেন ছিঁড়েছে? থাটিয়ে দুটো চট দিব। দেখো বিউটি দিদি, তুমি অযথা ঝগড়া করবে না। ওরা ছোট্ট বাচ্চা, ওরা এক্ষুনি ঝগড়া করবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। বড়রা এদের মধ্যে ঢুকে লাভ কি বলো? কি বলছিস? তাই বলে ছেড়ে দিব নাকি? শাসন করব না? মনটা তো বলছে দুজনকে ঠাটিয়ে দুটো চট দে। ছি ছি দিদি, এইভাবে ওদের সাথে কথা বলছো কেন? ওরা আমাদের কাছ থেকে শিখবে কিভাবে? ঝগড়া বিবাদ না করে মিলেমিশে থাকা যায়। আমরাই যদি ঝগড়া করি তবে ওরা তো খারাপ হয়ে যাবে। কথাটা তো ঠিক বলেছিস টুনি, এভাবে তো আমি ভেবে দেখিনি। পারুল, যা হবার হয়েছে, সব ভুলে গিয়ে টুনটুনের সাথে ভাব কর। আর ঝগড়া করবি না, মিলেমিশে থাকবি, কেমন? আচ্ছা ঠিক আছে, আমরা আর ঝগড়া করবো না রে টুনটুন। ঠিক বলেছিস, ঝগড়া না করে মিলেমিশে একসাথে খেলবো। মা, তুমি কি আমার উপর রাগ করেছ? আমি কারোর সাথে ইচ্ছে করে ঝগড়া করিনি, বিশ্বাস করো। আহা, আমি জানি তুই ইচ্ছে করে ঝগড়া করিসনি। শোন, সবসময় একটা কথা মনে রাখবি, ঝগড়া করে কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করা যায় না, বরং যার সাথে ঝগড়া করবি তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। টুনি যখন টুনটুনকে এসব কথা বলছিল, ঠিক তখনই টুনি কিছু দূরে কারো ঝগড়ার শব্দ শুনতে পায়। বড্ড বার বেড়েছে তোতা তোর, বড্ড বার বেড়েছে। তোর ছাগল আমার লাউয়ের মাচার কাছে এসেছে। দেখ লাউ গাছগুলোর কি দশা করেছে। বারে, তোমার লাউয়ের মাচা আছে বলে কি আমার ছাগল মাঠে ঘাস খেতে পারবে না? না খেয়ে থাকবে? আমি 100 বার ছাগল ছেড়ে দিব। না না, পারবে না ঘাস খেতে। তুই যদি ছাগলকে বেঁধে না রাখিস তবে তোর নামে আমি রাজা মশাইয়ের কাছে বিচার দিব, এই আমি বলে দিলাম। আরে আরে, থামো থামো থামো, তোমরা এভাবে ঝগড়া করছো কেন? তোমাদের ঝগড়ার জন্য আশেপাশের পাখিদের তো অসুবিধা হচ্ছে, তাকে তোমরা বুঝতে পারছো না? দেখ না টুনি, ঝগড়া না করে কি উপায় আছে? এই যে তোতার ছাগল আমার লাউ মাচার কি দশা করেছে দেখ। তোতাকে বারবার করে বলেছি ছাগল ঘরে বেঁধে রাখতে, ও কিছুতেই শোনেনি আমার কথা। আহা, তোমার কথা শুনলে তো ছাগল আমার না খেয়ে ঘরে মরে পড়ে থাকবে। তোমার লাউয়ের মাচার জন্য কি ছাগল ছেড়ে দিব নাকি? হায় হায় রে, কি বোকা তোমরা! যোগ্য দাদা, এত চিৎকার চেঁচামেচি না করে তুমি তোমার লাউ মাচার চারদিকে বাঁশের বেড়াও তো দিতে পারতে, তাহলে আর কোনো ছাগলই ঢুকতো না, আর তোতার সাথে তোমার কোনো ঝগড়াও লাগতো না। আরে বাহ, চমৎকার সমাধান দিলি তোরে টুনি। ঠিকই তো, আমি আর কতজনের সাথে ঝগড়া করব? তুই অনেক চালাক, কি সুন্দর সমস্যার সমাধান করে দিলি। ঠিক আছে, কোনো ব্যাপার না। একটু বুদ্ধি করে চললেই আমাদের জীবনের ছোট ছোট সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যায়, আর সেই সমস্যার সমাধান না করে আমরা ঝগড়া করি। যাক, তাহলে আমারও আর চিন্তা নেই। যজ্ঞ কাকের লাউ মাচা ঘেরা দেওয়া থাকলে আমার ছাগল জমির পাশে যত ইচ্ছে ঘাস খাবে, আর লাউ গাছের ক্ষতিও করতে পারবে না। হা 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 হা। এরপর টুনি সেখান থেকে উড়ে চলে যায়, আর যজ্ঞ কাক এরপর তার লাউ মাচার চারদিকে বেড়া দেয়।
সেদিনের পর থেকে যোগু কাকার মিঠুততার মধ্যে কোনো ঝামেলা লাগে না। তারা দুজনেই মনে মনে টুনিকে অনেক ধন্যবাদ দেয়। মারি, সামনে তো বর্ষাকাল আসতে চলেছে, এদিকে ঘরের খাবারের দানা শেষ হতে চলেছে। আমাকে বাইরে যেতে হবে দানা সংগ্রহ করার জন্য। না না মা, তুমি বাইরে যেও না। দেখছো না বাইরে কি ঝোড়ো বাতাস বইছে, আমি তো প্রচন্ড ভয় করছি মা। তুই তো আমার সাহসী মেয়ে, ভয় পাবি কেন? আমাদের জীবনে এর থেকেও অনেক বড় বড় ঝড়ঝাপটা আসবে, সেগুলো মোকাবেলা করে আমাদের সাহসের সাথে চলতে হবে। ঝড়ঝাপটার মধ্যেই জীবনে সংগ্রাম চালিয়ে যেতে হবে। তুমি ঠিক বলেছো মা, জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। আমি একদম কোনো কিছুতে ভয় পাবো না। যাও, তুমি দানা খুঁজতে বাইরে যাও। ঠিক আছে রে মা, তবে এবার আমি আসি, আমার লক্ষ্মী সোনা মা। বাই বাই মা। হায় হায় রে, এ আমার কি হয়ে গেল গো? গেল গেল, আমার সব শস্য পড়ে গেল গো। কেউ আমাকে সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো, শস্যগুলো বস্তায় তুলে দাও। বুড়ি মিনুর চিৎকার চেঁচামেচি শুনে সেখানে অনেক পাখি জড়ো হয়, আর তারা হাসতে হাসতে বলে, দেখো দেখো, বুড়ি মিনুর শস্যর বস্তা ছিঁড়ে গেছে। দেখো সবাই, আমার যা হাসি পাচ্ছে না। চুপ করো, চুপ করো সবাই। একটা বুড়ি পাখি বিপদে পড়ে তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, আর তোমরা হাসছো? তোমাদের বিবেক এত ছোট? আর যদি বুড়ি পাখি বিপদে না পড়ে তোমাদের মাঝে কেউ বিপদে পড়তো, কেউ যদি তোমাদের সাহায্য না করতো, তবে তোমাদের কেমন লাগতো? হ্যাঁ, দুঃখিত টুনি, কথাগুলো তুই ঠিক বলেছিস। আসলেই আজকাল আমাদের বিবেক বুদ্ধি একদম লোপ পেয়ে গেছে। কারো বিপদে সাহায্য না করে উল্টো হাসাহাসি করি। এই কথা বলে সব পাখিরা মিনুপুরের শস্যদানা মাটি থেকে তুলে বস্তায় ভরে দেয়, আর যে যার শস্যদানা নিয়ে তাদের বাড়িতে ফিরে যায়। মারি, তোকে কি বলে ধন্যবাদ দিব আমার তা জানা নেই। তুই অনেক ভালো রে মা, অনেক ভালো থাকিস রে মা। না না বুড়িমা, আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমার যতটুকু কর্তব্য ততটুকুই করেছি। যাও বুড়িমা, বাড়িতে ফিরে যাও, আকাশের অবস্থা তেমন ভালো নয়। মা, তুমি ফিরে এসেছো? দেখো দেখো, তুমি না থাকাকালীন আমি একদম ভয় পাইনি। আমি তোমার সাহসী মেয়ে। আমি তো জানি তুই সাহসী, এভাবেই মনে সাহস রাখবি, সব জটিলতা শান্ত হয়ে মোকাবেলা করবি। মনে রাখবি, বিপদ মোকাবেলা বুদ্ধি দিয়ে করতে হয়, গায়ের জোরে করা যায় না, বুঝেছিস? তুমি অনেক ভালো, তুমি তো আমার চালাক মা। এরপর দুই মা মেয়ে মিলে শস্যদানা খেতে থাকে। এদিকে যত সময় যেতে থাকে তত বৃষ্টির তেজ বাড়তে থাকে। এভাবে দিন গড়িয়ে রাত নেমে আসে। আবার রাত কেটে দিন হয়। কিন্তু বৃষ্টির তেজ কিছুতেই কমে না। এরপর হাই 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 রে, আমাদের কোন পোড়া কপাল রে, ঘরে কোনো খাবার দাবার নেই। ঘরে আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা কি খাবে এখন? একি একি মিষ্টি দিদি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো? তোমার বাড়ির সবাই সুস্থ আছে তো? কি আর বলবো রে কষ্টের কথা টুনি, বর্ষাকাল পড়বেও জেনে আমি কোনো শস্যদানা সংগ্রহ করিনি, আর এখন আমার ঘরে কোনো শস্যদানা নেই, সব ফুরিয়ে গেছে। ঘরে ছেলে মেয়েদের কান্না দেখে শস্য কেটে গিয়েছিলাম শস্য সংগ্রহ করতে, কিন্তু বৃষ্টির তীরে সব ক্ষেত ডুবে গেছে। এখন কি করব আমি? এজন্যই সময়ের কাজ সময়ে করতে হয়, বুঝলে? দেখো কি বিপদে পড়েছো তুমি। তোমার ঘরে যদি শস্যদানা থাকতো তাহলে আজ বৃষ্টি ভিজে বের হতে হতো না, আর ছেলে মেয়ে নিয়ে ঘরে থাকতে। এখন তুমি কোনো চিন্তা করো না, আমি আমার ঘর থেকে শস্যদানা এনে দিচ্ছি। একি মা, তুমি শস্যদানার বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? মিষ্টিটির ঘরে খাওয়ার জন্য শস্যদানা নেই, তাকে শস্যদানা দিতে হবে, বুঝেছিস? মা, তাহলে আমরা খাবো কি? এই বৃষ্টির সময় তো তুমি বাইরেও যেতে পারবে না।
মারে, আমাদের সব সময় অন্যের কথা আগে ভাবা উচিত। আমরা যদি কারো কঠিন বিপদে সাহায্য করি, নিশ্চয়ই সবাই আমাদের বিপদে এগিয়ে আসবে। এই দুর্যোগে নিজেদের কথা না ভেবে অন্যদের কথাও ভাবতে হবে। এই কথা বলে টুনি শস্যদানার বস্তা নিয়ে মিষ্টিটি এঁকে দেয়। আর মিষ্টি দিয়ে সেই শস্যদানার বস্তা নিয়ে টুনিকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। এদিকে বনের বৃষ্টির তেজের সাথে সাথে বাতাসের তেজও বেড়ে যায়। বাতাসের আঘাত সহ্য করতে না পেরে টুনি পাখি সহ সব পাখির ঘর ভেঙে যায়। বনের সব পাখিরা তাদের প্রাণ বাঁচাতে দূরের এক উঁচু পাহাড়ের গুহার মধ্যে গিয়ে অবস্থান নেয়। যাক, বনের সব পাখিরা মোটামুটি নিরাপদ জায়গায় এসে গেছে। এতক্ষণে উড়তে উড়তে সবার নিশ্চয়ই খিদা লেগে গিয়েছে। যে যা শস্যদানা এনেছো খেয়ে নাও, পরে সবাই খাবারের সময় নাও পেতে পারো। যজ্ঞ কাকের কথা শুনে সব পাখিরা তাদের সঙ্গে নিয়ে আসা শস্যদানা খেতে থাকে। এদিকে টুনির কাছে কোনো শস্যদানা না থাকাতে টুনটুনকে নিয়ে গুহার এক কোণে দাঁড়িয়ে থাকে। কি রে টুনি, তুই শস্যদানা খাচ্ছিস না কেন? খেয়ে নে, তোদের নিশ্চয়ই খিদে পেয়েছে। আমার কাছে কোনো খাবার নেই, তোমরা খাও, আমি দাঁড়িয়ে আছি। টুনির এমন কথা শুনে সবাই টুনির দিকে তাকায় আর বলতে থাকে, কি বললি? তোর কাছে খাবার নেই? আগে বলবি তো। এই, সবাই টুনিকে খাবার দাও। বিউটির কথা শুনে সবাই টুনির দিকে তাদের শস্যদানা এগিয়ে দেয়। তোমরা আমাকে তোমাদের শস্যদানা খেতে দিচ্ছ? এত ভালোবাসো তোমরা আমাকে? হা 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 হা। কেন ভালোবাসবো না? তুই তো আমাদের শিখিয়েছিস সবসময় সবার বিপদে পাশে এসে দাঁড়াতে। কারোর সাথে ঝগড়া বিবাদ না করে সুখে থাকার মূল মন্ত্র শিখিয়ে দিয়েছিস। তুই বুঝিয়ে দিয়েছিস কিভাবে ভালোবাসার বন্ধন তৈরি করতে হয়। তুই চালাক, ভালোবাসার জাদুকর টুনি। যজ্ঞ কাকের কথা শুনে টুনির দু চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আর তারপর অন্য পাখিদের দেওয়া শস্য খেতে থাকে। আর বৃষ্টি থামায় না পর্যন্ত সবাই সতর্কভাবে গুহার মধ্যে সময় কাটাতে থাকে। মা, আজকে আমি কাজ খুঁজতে যাব, তাড়াতাড়ি আমাকে খাবার দাও। দেরি করা যাবে না, দেরি হলে পরে আবার কোনো কাজই পাবো না। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। বাবা টোনা, আমি আর তোর বাবা বৃদ্ধ বুড়ো হয়ে গিয়েছি। আর দেরি করিস না, এবার বিয়েটা করে নে বাবা। কতদিন আর আমি কষ্ট করি বাড়ির কাজ করব বলতো? এবার আমার জন্য বৌমা এনে দে, আমি একটু কাজ থেকে অবসরে যাই। আমরা যে গরিব সেটাকে তুমি ভুলে গিয়েছো নাকি? হ্যাঁ, এই গরিব ঘরে কেউ মেয়ে দিবে না। কেন যে সবার মতো তোমরা ধনী হতে পারোনি? সৃষ্টিকর্তা কেন যে আমাকে এই ঘরে পাঠিয়েছে সেটাই তো আমি বুঝতে পারছি না। টোনা রেগে না খেয়ে বনের দিকে উঠতে থাকে। মিনু টোনার যাওয়ার দিকে তাকিয়ে বলতে থাকে, এই যা, না খেয়েই চলে গেল। এই ছেলেটাকে নিয়ে যে কি করি কিছুই বুঝতে পারছি না। একটা শান্ত কথাও বলা যায় না, শুধু রেগে যায়। সৃষ্টিকর্তা, তুমি আমাদের সাহায্য করো। দাদা, তোমার তো অনেক জমি, আমাকে তোমার জমিতে একটা কাজ দাও। আমি অনেক ভালো কাজ করব, মনোযোগ দিয়ে কাজ করব তোমার। দয়া করে একটা কাজ দাও না দাদা। তুই যে গরিব ছেলে সেটাকে ভুলে গিয়েছিস? তোকে কাজ দিলে আমার শস্যদানার লোভে পড়ে সেগুলো চুরি করতে দুইবার দ্বিধা করবি না। তোদের মতো গরিবদের আমি ভালো করেই চিনি। চলে যা এখান থেকে। দাদা, তুমি যা ভাবছো আমি মোটেও সেরকম কাজ করব না। দয়া করো দাদা। আমার কোনো দয়া মায়া নেই, যা এখান থেকে, যত সব গরিব কোথাকার। কবুতরের কথায় টোনা মন খারাপ করে বাড়িতে চলে আসে। টোনাকে দেখে মিনু বলতে থাকে, কি রে বাবা, তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলি? কাজ পাসনি নাকি? আর তোকে এমন দেখাচ্ছি কেন? তোমাদের জন্য আমার ভাগ্যে কাজ নেই, বুঝেছো? তোমরা তোমাদের দায়িত্ব মতো শুধু আমাকে বড়ই করেছো, আমার জন্য কোনো জমি জমা করতে পারোনি। আজ তোমাদের জন্য বনের পাখিরা আমাকে অপমান করে কাজ না দিয়ে তাড়িয়ে দিয়েছে। কেন এত দারিদ্রতা গ্রহণ করে নিয়েছো? হ্যাঁ? টোনার কথা শুনে বৃদ্ধ রাজু লাঠিতে ভর করে ঘর থেকে বেরিয়ে আসে আর বলতে থাকে, বাবা টোনা,
এভাবে আমাদের দোষারোপ করিস না। আমরা তো ইচ্ছে করে দরিদ্রতা গ্রহণ করিনি, আমরা পরিস্থিতির শিকার। আমরা তোর জন্য অনেক কিছু করতে চেয়েছিলাম বাবা। কি করতে চেয়েছিলে তার প্রমাণ আমি আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি। একটা ভাঙা ঘর ছাড়া আর কিছুই নেই। তোমাদেরকে আমার বাবা মা বলতে লজ্জা করে। বাবা টোনা, এমন করে বলতে নেই বাপ, আমরা তোর বাবা মা। বুঝেছি তোর হাতে টাকা নেই জন্য এভাবে রাগ করছিস, তাই না? দাঁড়া। বাবা টোনা, এই বালা দুটো আমি আমার বৌমার জন্য রেখেছিলাম। এই বালা দুটো তুই বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে তোর যা মন চায় তুই তাই করিস বাবা। তোর চাহিদা আমরা ঠিকভাবে পূরণ করতে পারছি না, তুই আমাদের ক্ষমা করে দিস বাবা, ক্ষমা করে দিস। টোনা আর কিছু না বলে বালা দুটো নিয়ে বাজারের দিকে উঠতে থাকে। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন টোনা খাবার খেতে বসে বলতে থাকে, রোজ রোজ এভাবে পান্তা ভাত খেতে আমার একদম ইচ্ছে করছে না। তোমরা আমার জন্য একটু তরকারির ব্যবস্থা করতে পারো না? কেমন বাবা মা তোমরা, হ্যাঁ? বাবা, আমরা তো কোনো কাজ করতে পারি না। যখন কাজ করতে পারতাম তখন তো তোদের অনেক আদর যত্নে রেখেছিলাম। এখন তো আমরা বৃদ্ধ, তুই এখন আমাদের ভালো মন্দ খাওয়াবি, আমাদের শিশুর মতো যত্ন করবি। পারবো না, আমি এত সব নীতিবাক্য মানতে পারবো না। তোমাদের তো আমার সহ্যই হয় না। কত যে আদরে রেখেছো সেটা আমি এখন বুঝতে পারছি। তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো না? টোনা বাবা, তুই এসব কি বলছিস? ভুলে যাস না, এটা আমার বাড়ি, আর তুই আমাদেরই বের করে দিতে চাইছিস? বাবা মায়ের সাথে এমন করে খারাপ আচরণ করতে নেই। তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নে। খাবো না, খাবো না খাবার। তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে না যখন, তখন আমিই যাচ্ছি। যত সব, তোমাদের জন্য কোথাও শান্তি পাই না। বাবা যাস না, ফিরে আয়, আমরাই বাড়ি থেকে বেরিয়ে যাব। টোনা বাবা, ফিরে আয়। ফিরে আয় বাবা, ফিরে আয়। টোনা কারো কথা না শুনে বনের গভীরের দিকে উঠতেই থাকে। টোনা ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ে। ফিরবো না, ফিরবো না আর বাড়িতে বাবা মা নামের কলঙ্কের মুখ দেখতে। এখানে আমি একটু বিশ্রাম নিয়ে অনেক দূরে চলে যাব। ঠিক তখনই ওখানে একটা বৃদ্ধ আসে। বৃদ্ধ টোনাকে দেখে বলতে থাকে, কি ব্যাপার রে বৎস, তুই এভাবে বসে আছিস কেন? কি হয়েছে তোর, বল আমাকে। আর বলো না বুড়ো বাবা, বাবা মাকে নিয়ে বড় ঝামেলায় আছি। কেন, কি হয়েছে? কি করেছে তোর বাবা মা? ওরা একে তো আমার জন্য কোনো সম্পত্তি করেনি, তার উপর ওরা আমার কাছে আশা করে ভালো মন্দ খাওয়ার পরার। ওদের আমার একদম সহ্য হয় না। ওরা শুধু আমাকে বড় করেছে, এছাড়া আর কিছুই না। অন্যের বাবা মা আমার বাবা মায়ের থেকে অনেক ভালো। তোর বাবা মায়ের প্রতি এত অভিযোগ? শোন বাবা, তোকে একটা গল্প বলি। সে অনেক দিন আগের কথা। দূরের এক বনের বাবা মা ছাড়া একটা পাখির ছানা বাস করত। ওই পাখির ছানাটার কোনো খেলার সাথী ছিল না, এমনকি ওকে কেউ সাহায্য করত না। একদিন পাখির ছানাটা মন খারাপ করে বনের গভীরে একটা বড় আম গাছের নিচে গিয়ে বসে পড়ে। কি ব্যাপার পাখির ছানা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। গাছের কথা শুনে পাখির ছানাটা তার দুঃখের কথা সব খুলে বলে। সব শুনে আম গাছটার অনেক মায়া হয়। ও, এই ব্যাপার। শোনো ছানা, তোমারও বন্ধু নেই, আমারও বন্ধু নেই। তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, আমি তোমার বন্ধু হব। বেশ, তাহলে তুমি রোজ আমার কাছে আসবে, কেমন? আর আমার ডালে নেচে নেচে খেলা করবে, আমিও তোমার সঙ্গ দিব। গাছের কথা শুনে পাখির ছানা অনেক খুশি হয়, আর তখন গাছের চারদিকে ঘুরে ঘুরে নাচতে থাকে।
এভাবেই পাখির ছানা রোজ আম গাছের কাছে আসতো আর আম গাছের সাথে খেলতো, আম গাছের আম পেড়ে খেত। দুপুরবেলা ক্লান্ত হয়ে সে আম গাছের নিচেই শুয়ে বিশ্রাম নিত। কিন্তু একদিন পাখির ছানাটি আর আসলো না। গাছ অনেক অপেক্ষা করছিল। অনেক তো বেলা হলো, আজ মনে হয় আমার বন্ধু রকি আর আসবে না। ওভাবেই অনেকগুলো দিন কেটে গিয়েছিল। গাছ পাখির ছানাটিকে দেখার জন্য অধীর আগ্রহে প্রত্যেক দিন রাস্তার দিকে তাকিয়ে থাকতো। কিন্তু হঠাৎ একদিন গাছ দেখলো সেই পাখির ছানাটি মন খারাপ করে তার দিকে এগিয়ে আসছে। পাখির ছানাটি তখন আর ছোট ছিল না, অনেক বড় হয়ে গেছে। কি হয়েছে বন্ধু, তোমার মন খারাপ কেন? আর এতদিন তুমি আসোনি কেন? জানো কত অপেক্ষায় ছিলাম আমি। আমি এখন বড় হয়েছি, গাছ নিয়ে খেলতে আমার ভালো লাগে না। এখন সারাদিন খেলনা নিয়ে খেলতে ইচ্ছে করে, কিন্তু আমার কাছে খেলনা কেনার মতো কোনো টাকা নেই। কিন্তু বন্ধু, টাকা তো আমার কাছেও নেই। তুমি না হয় আমার গাছের আমগুলো পেড়ে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়েই খেলনা কিনো, কেমন? তবুও মন খারাপ করো না। রকি তখন তাই করলো, কিন্তু এরপর রকি আর এলো না। গাছ অপেক্ষা করতেই থাকে। কিন্তু অনেক দিন পর সুঠাম দেহের একটা যুবক পাখি এলো। গাছ যুবকটিকে চিনতে পারে আর খুশিতে আটকানা হয়ে বলতে থাকে, তুমি এসেছো, চলো বন্ধু আমরা খেলি। কতদিন হলো আমরা খেলি না। না বন্ধু, এখন আমার খেলার বয়স নয়, এখন রুজি রোজগার করে সংসার চালানোর বয়স আমার। আর আমার এখন একটা বড় ঘর দরকার। কিন্তু ও আচ্ছা, কিন্তু আমার কাছে তো কোনো ঘর নেই। তুমি বরং আমার ডালগুলো কেটে নিয়ে যাও, এগুলো দিয়েই বানাতে পারবে তুমি তোমার ঘর। সেদিন গাছের কথা শুনে রকি তাই করলো। করাত দিয়ে গাছে সব ডাল কেটে ফেললো আর বোঝা বেঁধে নিয়ে চলে গেল। আর এরপর সেখানে ডালপালা ছাড়া শুধু গাছটা দাঁড়িয়ে থাকলো। এভাবেই কেটে গেল অনেক দিন। নিঃসঙ্গ গাছটা সব হারিয়ে দাঁড়িয়ে থাকে। একদিন লাঠিতে ভর করে একটা বৃদ্ধ গুটি গুটি পায়ে ওই নিঃসঙ্গ গাছের সামনে এসে দাঁড়ায়। এসেছ বন্ধু, এত দেরি করে আসলে? তোমার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম বন্ধু। এখন তো আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, ফল নেই, ডাল নেই। কি দিয়ে আমি তোমার সেবা করব বলো? ওসব দিয়ে এখন আর আমার কাজ নেই। আমি এখন বৃদ্ধ, বিশ্রামের একটু জায়গা এখন আমার দরকার। বন্ধু, তুমি আমার শিকড়ের সাথে হেলান দিয়ে বসে বিশ্রাম নাও। ওই ছোট থেকে বৃদ্ধ হওয়া পাখিটিকে কি তোমার নিষ্ঠুর মনে হচ্ছে? হ্যাঁ, নিষ্ঠুর মনে হচ্ছে। ওই পাখিটি তো গাছের সর্বস্ব কেড়ে নিয়েছে। ওই পাখিটি হলো তুমি, আর গাছটা হলো তোমার বাবা মা। গল্পের ওই পাখিটি যেমন গাছটার কাছ থেকে এত সাহায্য নেওয়ার পরেও ধন্যবাদ জানায়নি, ঠিক তেমনি তুমি তোমার বাবা মাকেও তোমার জীবনের জন্য ধন্যবাদ জানাওনি, বরং অভিযোগ করছো কখনো ধন্যবাদ জানাওনি তোমার সেই দায়িত্ববান বাবাকে, তোমার সেই মমতাময়ী মাকে। মা বাবা আমাদের জন্য যা কিছু করে আমরা ধরে নেই এটা তাদের শুধু দায়িত্ব, কিন্তু ভেবে দেখো তো, এর যে কোনো একটি ক্ষেত্রেও যদি তারা দায়িত্ব পালন না করে কি অবস্থা হতো তোমার? তুমি এতদিন স্বর্গে বসে থাকতে। তাই বলি কি বৎস, অভিযোগ আর খারাপ ব্যবহার না করে তাদের সাথে ভালো ব্যবহার করো,
তাদের বুঝতে শুরু করো, দেখবে সবকিছু সুন্দর হয়ে গেছে। বুঝেছো? বুঝেছি বুড়ো বাবা। আমার অন্ধ চোখ খুলে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আর কখনো বাবা মায়ের নামে অভিযোগ তুলবো না। বাবা মায়ের সাথে সবসময় ভালো ব্যবহার করব। আজ থেকে নিজে পরিশ্রম করে বাবা মাকে খাওয়াবো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।